শান্ত মেজাজের তৃষ্টান যে কতটা তেরা তা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে অটবি। এখনও ঠায় গাছের সাথে লেগে দাঁড়িয়ে আছে, নড়ছে না। অটবি এতগুলো প্রশ্ন করলো, তারও উত্তর নেই। মুঠোয় পুরে রেখেছে রক্তে ভেজা রুমাল। প্লেটের অবশিষ্ট বিরিয়ানিটুকু গলা দিয়ে আর নামতে চাইল না অটবির। শক্ত হাতে প্লেটটা ধরে রাখলো। জিজ্ঞেস করলো, আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কোন প্রশ্ন? তৃষ্টানের সাথে এতদিন মেলামেশার পর অটবি একটা বিষয় খুব করে লক্ষ্য করেছে। লোকটা অনুভূতি লুকাতে ভীষণ পটু। আমরা যেমন মন খারাপ হলে মন খারাপের রেশ ধরে কথা বলি, আনন্দিত হলে উল্লাস নিয়ে কথা বলি, তৃষ্টান তেমনটা করে না। সুখ, দুঃখ, কষ্ট, হতাশা সবেতেই তার বাচনভঙ্গি থাকে একরকম, শান্ত, স্থবির, নিশ্চল। আমি তো অনেকগুলো প্রশ্ন করেছি, আপনি একটারও জবাব দেননি। আবার করো, এবার জবাব দিব। অটবি ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, ধীর স্থিরভাবে বলল, আপনি এখানে শুধু শুধু কেন দাঁড়িয়ে আছেন? খেতে যাচ্ছেন না কেন? আপনি কি অসুস্থ? আর সর্বশেষ, আমার রুমাল দিয়ে আপনার কি কাজ? জবাবগুলো যেন আগে থেকেই সাজিয়ে রেখেছিল তৃষ্টান। অটবির কথা শেষ হওয়া মাত্রই এক ধারে বলে চলল, ক্ষুধা নেই তাই খেতে যাচ্ছি না, কাজ নেই তাই এখানে দাঁড়িয়ে আছি, কাজ নেই বলেই তোমার রুমালটা কুকাজে লাগানোর জন্য নিয়ে যাচ্ছি। চুরি ডাকাতিতে রিস্ক থাকলে অন দ্য স্পট তোমার রুমাল ফেলে আসবো, আমার বদলে তুমি জেল খাটবে। আর সর্বশেষ, আমি সুস্থ, ঠিক আছি। অটবির চোখ জোড়া গম্ভীর গম্ভীর অরণ্যের মতো, টলটলে মিঠা নদীর গহীন। আর তৃষ্টান, সে তো বাজ পাখি, শিকারের আগেই তীক্ষ্ণ দৃষ্টিতে ঝাঁঝরা করে ফেলে শিকারকে। অটবি সেই দৃষ্টির ধারে কাছে গেল না। কোত্থেকে যেন রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। এদিক ওদিক তাকিয়ে সে গানের উৎস খুঁজতে লাগলো। মৃদু হেসে বলল, আমি কিন্তু মানুষের মিথ্যে ধরতে পারি তৃষ্টান। তাছাড়া আপনার এই মিথ্যে কেউ বিশ্বাস করবে না। কই, আমি তো জানি সবাই বিশ্বাস করে। আমি তো করি না। স্বাভাবিক, তোমার নামেই একটা রহস্য রহস্য ভাব আছে, তুমি তো রহস্য খুঁজবেই। অটবি না চাইতেও তৃষ্টানের দিকে তাকালো। বাজপাখির টোটে মিঠা পানির ঘোল মিশিয়ে অন্ধ করে দিল তাকে। ভালো লাগার প্রাপ্তি অনুভব করার আগেই আবারও দূরে ছিটকে ফেলল। আমি আজীবন দুঃখী একটা মেয়ে তৃষ্টান। দুঃখ দুঃখী মিলে সুখ হবে কিনা জানি না, কিন্তু পৃথিবী ধসে পড়বে। আমি এমন রহস্য খুঁজতে চাই না। এই অরণ্য কৌতূহলী নয়, ভীষণ ভীতু। অদ্ভুত, তৃষ্টান হাসছে। অটবি অবাক হলো এই ভেবে, এতগুলো দিন সাক্ষাতের পর এই প্রথম তৃষ্টান অকৃত্রিম হাসছে, যেখানে কোনো পর্দা নেই। খোলা জানালার মতো ভেতর বাহির দারুণ স্পষ্ট। কিন্তু এহেন কথায় হঠাৎ হাসার মানে কি? তৃষ্টান তো এমন না। হাসিটা এত অস্বাভাবিক মনে হচ্ছে কেন? নিঃশব্দ অথচ শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া হাসিটা থামলো কিছুক্ষণ পর। অটবি খেয়াল করলো হাতের মুঠোয় থাকা রুমালটা গায়ের সব শক্তি দিয়ে চেপে ধরেছে তৃষ্টান। বাতাসের তালে তালে ফিসফিসিয়ে বলছে, ভয় নেই ভীত অরণ্য, আমি আমার নামের শেষ দুটো শব্দ তোমাকে কখনোই দিব না। সরোজ ফাঁকফোকর খুঁজছে নলির সাথে কথা বলার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছে না। অটবি সারাক্ষণ বোনদের সামনে শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে। সরোজ একটু বিরক্তই হলো। এত পাহারা দেওয়ার কি আছে? সে কি নলিকে খেয়ে ফেলবে নাকি? আশ্চর্য। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অটবি বোনদের নিয়ে চলে যাচ্ছে। সরোজ সেদিকে তাকিয়ে আছে। মনটা তার একটু বেশিই খারাপ। প্রেমিকা এত সুন্দর করে সেজে গুজে আসলো, অথচ সে একটু ছুঁয়ে দেখতেও পারল না। দীর্ঘশ্বাস ফেলে সিগারেট ধরানোর পূর্বে সরোজ গুনগুনিয়ে এই মেঘলা দিনে একলা গানটা রফা দফা করে দিল। এই রোদেলা দিনে একলা ঘরে থাকে না তো বোন, কাছে যাব কবে পাবো গো দোকলান হওয়ার নিমন্ত্রণ। তৃষ্টান যে কখন পাশে এসে দাঁড়িয়েছে সরোজ খেয়াল করেনি। তৃষ্টানের ভ্রু কুচকানো দৃষ্টি সম্মুখীন হতেই ভ্যাবলা হাসল।
সিগারেট আর ধরালো না, পকেটে পুরে রাখলো। কণ্ঠে এক গ্রাস মধু ঢেলে বলল, একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করলাম ভাই, কত কালার এক লিরিক্স গাইতে থাকবো। হ্যাঁ, পাশ থেকে মুখ ভর্তি বিরিয়ানি নিয়ে কাদিন বলল, তোর এই ক্রিয়েটিভিটি হেমন্ত কুমার মুখোপাধ্যায় দেখলে তোরে জেলের ভাত খাওয়াইতো। তুই আগে তোর মুখের ভাত শেষ কর বেটা। কাদিনকে সরোজ অত বেশি পছন্দ করে না। ছেলেটা কথায় কথায় দোষ ধরে, সারা দিন মুখে ইংরেজি ফুটিয়ে রাখবে, এমন একটা ভাব যেন সে ছাড়া কেউ ইংরেজি বলতে পারে না বা জানে না। কোত্থেকে যে আসে এগুলা। সরোজ একটা তাচ্ছিল্য দৃষ্টি ছুঁড়ে মারল কাদিনের দিকে, প্রচণ্ড অনীহা নিয়ে বলল, রহিম ভাই তোর ডাকে, তুই যা যা তো এখান থেকে। কাদিন বেজার মুখ নিয়ে চলে গেল। তৃষ্টান তখন তনয়ার ঠোঁটের আশেপাশে লেগে থাকা খাবার টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। সরোজ সাবধানে জিজ্ঞেস করলো, এখন কি বাসায় চলে যাবে কাজ ভাই? তুইও যাচ্ছিস আমার সাথে? বলে একটু থামলো তৃষ্টান। অস্বাভাবিক শান্ত চোখে চেয়ে বলল, যা আনতে বলেছিলাম এনেছিস? প্রশ্নটা শুনে সরোজের মুখভঙ্গিও একটু পাল্টে গেল। আশেপাশে একবার নজর বুলিয়ে ফিসফিসিয়ে বলল, আনছি ভাই। কোথায় পেলি? দাম কত নিয়েছে? তোমার দেওয়া দামই নিছে, 20 টাকা বাইচে গেছে শুধু। প্রথমে নিতে চায় নাই, লোভ দেখানোর পর রাজি হয়েছে। ওই যে হাসিমাইলি আছে না, ওইটার পরের দোকান। তৃষ্টান চোয়াল শক্ত করে বলল, বাকি টাকা তুই রেখে দিস, এখন বাসায় চল। জঙ্গলের ঠিক মাঝখানটায় তৃষ্টানের বাড়ি। দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে খানিকটা কুটিরের মতো মনে হয়, আসলে কিন্তু ছোটখাটো একটা রাজপ্রাসাদ। বাহিরটা যতটা ভাঙাচোরা, ভেতরটা ততটাই রুচিশীল, গোছানো। একতলা বাড়ি হলেও মাটির নিচে আর একটা গুপ্ত পথ আছে। তৃষ্টান ছাড়া সেটা কেউ জানে না। বাবা অবশ্য জানতেন, তার ডিজাইন করা বাড়ি বলেই হয়তো, কিন্তু তিনি এখন বেঁচে নেই। সরোজকে তনয়ার কাছে রেখে তৃষ্টান অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। ঘুটঘুটে অন্ধকারে কিচ্ছু স্পষ্ট দেখা যায় না, আধারে ধরে আসছে চোখ দুটো। কিন্তু তৃষ্টান স্বাভাবিকভাবেই নিচে নামছে, অভ্যস্ত বলে কথা। এ কাজটা সে নতুন করছে না। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতেই বাতি জ্বালিয়ে দিল তৃষ্টান। মাঝারি আকারের ঘর, দেয়ালগুলোই এক একটা কালচে আবরণ, খামচির দাগ, রক্তের দাগ। এক কোণে জড়সড় হয়ে বসে আছে একজন ব্যক্তি, গায়ে জড়ানো পরিষ্কার কাপড়, ডান পায়ে শেকল বাঁধা, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। তৃষ্টান নিষ্প্রাণ গলায় বলল, খাবার এনেছি। ব্যক্তিটি আলো জ্বালানোতে এমনিতেই রেগেছিল। তৃষ্টান কথা বলতেই খেকিয়ে উঠল, ওই বাজে খাবার আমি খাবো না, নিয়ে যা এখান থেকে। ওসব আনিনি, তুমি যেটা পছন্দ করো সেটাই এনেছি। সাথে সাথে তাকালো ব্যক্তিটি, বাদামি চোখের মনি জল করছে। তৃষ্টান হাতের বাটিটা সামনে রাখতেই ছুটে আসলো বাটিটার কাছে, কালো দাঁত গুঁড়ো বের করে উচ্ছলতার সঙ্গে হাসলো। বাচ্চাদের মতো মাথা তুলিয়ে বেশ কয়েকবার একই কথা বলল, আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি। তৃষ্টানের পা দুটো দুলছে, দাঁড়িয়ে থাকতে পারছে না সে। আজ অনেক দিন পর প্রিয় মুখটা দেখেছে সে। আগের সেই স্নিগ্ধতা কোথাও নেই, খামচে আঁচড়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। তৃষ্টান কাপা পায়ে দেয়াল ঘেঁষে বসল। ব্যক্তিটি অনেকক্ষণ লোভাতুর চোখে বাটিটির দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করল, তুইও কি একটু খাবি আমার সাথে? না। তাইলে কি খাবি? ওই যে সাদা সাদা লবণের মতো কি জানি খাইতিস, ওগুলো? ছেড়ে দিয়েছি। ও। তৃষ্টান চোখের পলক ফেলল না। বুকে পাথর বেঁধে ব্যক্তিটির রক্ত খাওয়া দৃশ্য একাধারে দেখে গেল। ঠোঁটের কোণে তাজা রক্ত নিয়ে তার দিকে তাকাতেই হাসছে সে। তাতে রক্ত লেগে আছে, ভয়ঙ্কর হাসি, ভয়ঙ্কর তৃপ্ত তার চোখ। তৃষ্টান সঙ্গে সঙ্গে চোখের পাতা বুঝে নিল, দেয়ালে ঠেকিয়ে রাখলো মাথা। একটা কাঁটাময় শুকনো ঢোক গিলতেই কে যেন কানের কাছে এসে বলল, অপ্রিয় দুঃখ, তুই কারো প্রিয় সুখ হতে পারবি না। এক ফালি রোদ্দুর চোখে এসে পড়ছে, সারা মাথায় টনটনে ব্যথা। চোখ দুটো মেলতে গিয়ে বুঝতে পারলো আঁখি পল্লব ভারী হয়ে আছে। সরাসরি তাকাতে পারছে না, আশপাশ ভীষণ অস্পষ্ট।
নিজেকে সামলাতে ক্ষীণ সময় নিল তৃষ্টান। কাল রাতে অনেক দেরি করে রুমে এসেছিল। ততক্ষণে তনয়া গভীর ঘুমে মশগুল। সরোজও বাসায় ফেরেনি। ড্রয়িং রুমের সোফায় এখনো হয়তো ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। ছেলেটা অনেক সরল সোজা। তৃষ্টান কি করে না করে সেসব না জেনেই তাকে সাহায্য করছে। অবশ্য জানলে হয়তো কখনো তৃষ্টান মুখ হতো না। ভাইয়া, তোমার চোখ এত লাল কেন? তৃষ্টান চমকালো। থমকানো দৃষ্টি পাশ ফিরে তাকাতেই দেখলো তনয়া মেঝেতে বসে আছে, হাত দুটো থুতনি রয়েস হয়ে বিছানার উপর ঠেকানো। মায়াবী একজোড়া নয়ন ড্যাবডেবিয়ে ওকে দেখছে। তৃষ্টান বার কয়েক পলক ফেলে চোখের দুর্বলতা ঢাকতে চাইল। কপাল কুঁচকে ভরাট গলায় বলল, তুই এত সকালে আমার রুমে কি করছিস? তুমি কোন দুনিয়ায় আছো? সকালে তো সেই কবেই শেষ। আমার ক্ষুধা লেগেছে। পেটে ইঁদুরগুলো একটু পর আমার পেট ফুটো করে দিবে। তুমি নাস্তা বানাবা কখন? তৃষ্টান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। নগ্ন পেটানো শরীরে জড়িয়ে নিল কালো রাঙা টি শার্ট। কপালের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, তোর সরোজ ভাইয়া কোথায়? চলে গেছে? সোফায় ঘুমায়। অনেকক্ষণ ধরে ডাকছি, ওঠে না। জগে পানি আছে না? ওর মুখে ঢেলে দে, উঠে যাবে। সত্যি মুখে ঢালবো? তনয়া অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করলো। মায়ের মতো দেখতে মেয়েটার দিকে তাকালেই বুকের ভেতরটায় শীতলতায় মিলিয়ে যায় তৃষ্টানের। রান্নাঘরের দিকে পা বাড়ানোর আগে সে মৃদু গলায় অনুমতির সুরে বলে, চাইলে লাথিও মারতে পারিস।